বন্ধুরা, শেওড়া গাছ নামটা শোনার সাথে সাথে কোন কথাটা আপনাদের প্রথম মাথায় আসে? নিশ্চয়ই শেওড়া গাছের পেতনি অথবা শেওড়া গাছের ভূত, ঠিক তাই তো? কিন্তু কখনো কি আপনাদের মনে এই প্রশ্নটা এসছে, কবে থেকে এর সূত্রপাত হলো? অর্থাৎ এই শেওড়া গাছের সাথে পেতনিকে জুড়ে দেওয়া হলো, কেনই বা জুড়ে দেওয়া হলো? এটা জানতে হলে আমাদেরকে কিন্তু চলে যেতে হবে অনেকটা পেছনের দিকে। বন্ধুরা, ছোটোবেলায় আমরা অনেকেই বিভিন্ন ধরনের ভূতের গল্পের বই পড়েছি, বিভিন্ন ভৌতিক গল্প সমগ্র, সেগুলো আমরা পড়েছি। এবং সেখানে দেখবেন কোনো না কোনো সময়ে, কখনো না কখনো এই শেওড়া গাছ বা শেওড়া গাছে পেতনি বা শেওড়া গাছে ভূত, এই যে ব্যাপারটা, সেটা কিন্তু কোনো না কোনো সময় ঘুরে ফিরে এসছে। এবং যারা হয়তো গল্পের বই সেই অর্থে সেরকমভাবে হয়তো পড়েননি বা সেরকম ধরনের গল্পের বই পড়ার নেশা তাদের নেই হয়তো, তারাও কোনো না কোনো সময় হয়তো এই জিনিসটা শুনে থাকবেন। এবং সেই জন্য হয়তো যখনই আমরা প্রথম এই শেওড়া গাছ নামটা শুনি, সাথে সাথে আমাদের মাথায় এই শেওড়া গাছে পেতনি, এই যে ছবিটা আমাদের কিন্তু ফুটে ওঠে। কিন্তু কখনো কি আপনাদের মনে এই প্রশ্নটা জেগেছে যে কবে থেকে ঠিক এর সূচনা হলো বা সূত্রপাত হলো? কবে থেকে এই শেওড়া গাছের সাথে পেতনিকে বা ভূতকে জুড়ে দেওয়া হলো? কারণ শেওড়া গাছ আদেও কিন্তু খুব যে একটা বড় বৃক্ষ জাতীয় গাছ তা কিন্তু নয়। খুব যে তার মহীরুহ একটা চেহারা, বট, অশ্বত্থ, পাকুড় বা নিম, বেল, এইরকম ধরনের যে গাছগুলো যতটা বড় হয়, ঠিক ততটা বড় কিন্তু এই শেওড়া গাছ হয় না। এবং এই শেওড়া গাছ, যেটাকে আমরা বলি স্ট্রেবলার অ্যাসপার, তার সায়েন্টিফিক নেম, অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে স্যান্ড পেপার ট্রি। তো জেনারেলি খুব যে এটা বড় হয়, খুব যে একটা মহীরুহ চেহারা হয়, তা কিন্তু নয়। বরং একটা মিডিয়াম হাইটের জেনারেলি দেখা যায়। যদি অনেক পুরনো গাছ হয় তবে হয়তো কিছুটা বড় হতে পারে। তবে এই গাছটার একটা বিশেষ গুণ, সেটা হচ্ছে দেখবেন প্রচুর ঝোপ হয়, মানে একটা বুশি টাইপ ব্যাপার কিন্তু এর মধ্যে লক্ষ্য করা যায়। এবং অন্যান্য গাছের ক্ষেত্রে যেমন দেখা যায় অনেক ক্ষেত্রে একসাথে সমস্ত পাতা ঝরে গেছে, এই গাছের ক্ষেত্রে খুব একটা কিন্তু সেটা লক্ষণীয় নয়। এবং মোটামুটি সারা বছর আপনারা দেখতে পাবেন এই গাছটা কিন্তু একদম সবুজ থাকে। খুব যে এর একসাথে পাতা প্রচুর হলুদ হয়ে গেছে বা শুকিয়ে পড়ে যাচ্ছে, সেরকম ব্যাপারও কিন্তু খুব একটা এই গাছের ক্ষেত্রে দেখা যায় না। এবং এত সুন্দর একটা গাছের সাথে কিভাবে এই পেতনি বা ভূতকে জুড়ে দেওয়া হলো, সেই প্রশ্নটা কিন্তু আমার মাথাতেও এসেছিল। তো সেইখান থেকেই এই স্টাডি বা রিসার্চ ওয়ার্ক করা শুরু হলো। এবং এটা জানতে হলে আমাদেরকে কিন্তু চলে যেতে হবে অনেকটা পেছনে, সেই পাল সেন যুগ, সেই সময় এবং তারও আগের সময়। কারণ এই সময়, এই যে পাল সেন যুগ বলছি বা তার যে আগের সময়, এই সময় আমাদের বাংলাতে মুখ্যত এক দেবী পূজার প্রচলন ছিল, যাকে আমরা বলি চর্চিকা। এই নামটা হয়তো অনেকের কাছেই পরিচিত নাম, চর্চিকা, কিন্তু অনেকের কাছে হয়তো খুব অপরিচিত একটি নাম। তবে এই দেবীর আরেকটি নাম আছে, সেটি হচ্ছে চামুণ্ডা। এই নামটা অনেকটা কমন এবং এটা হয়তো কম বেশি সবাই শুনে থাকবেন। যদিও এই চামুণ্ডা নামটা কিন্তু অনেক পরে সংযোজিত হয়েছে, পরে এটার সাথে অ্যাড করা হয়েছে। এবং বিশেষ করে আমাদের বাংলাতে এই দেবী কিন্তু চর্চিকা রূপে বা চর্চিকা নামেই বেশি প্রসিদ্ধ ছিলেন। এবং সেই সময় এই দেবীর একটা বৃহৎ একটা, মানে কি বলবো, তার একটা পূজার একটা ব্যাপ্তি ছিল, তার পরিসরটা অনেকটা ছিল। বিভিন্ন মানে বিহার, বাংলা, ওড়িশা, এদিকে আমাদের আসাম, এই সমস্ত জায়গাতে এই চর্চিকার কিন্তু পুজো প্রচলন তখন ছিল এবং তার ব্যাপ্তি অনেক দূর পর্যন্ত ছিল। সারা ভারতবর্ষেতেই এই চামুণ্ডার পূজা বা চর্চিকার পূজা একটা সময় খুব বেশি জনপ্রিয় হয়েছিল। তবে যেহেতু আমরা আমাদের এই অঞ্চলটা নিয়ে বা আমাদের যে পূর্ব ভারতের যে অংশগুলোকে নিয়ে আমরা কথা বলছি, তো এই যে অঞ্চলগুলো আমাদের বাংলা, বিহার, ওড়িশা, আসাম, এই সমস্ত অঞ্চলে কিন্তু এই দেবীর একটা মারাত্মক রকমের তার একটা জনপ্রিয়তা ছিল। এবং পাল সেন যুগের আমলের তো এখান থেকে, এই যে সময়টা পার্টিকুলার, এই সময় থেকে এই চর্চিকার মূর্তি প্রস্তুত তৈরি মানে শুরু হয় আর কি, মূর্তি তৈরি করা শুরু হয়। তো এখনও পর্যন্ত দেখবেন যে বিভিন্ন ধরনের যে মূর্তিগুলো এখনও বিভিন্ন জায়গা থেকে পাওয়া যাচ্ছে বা কিছু হয়তো আমাদের মিউজিয়ামে রয়েছে। তো এগুলো মূলত এই পাল সেন যুগেরই মূর্তি।
এবং পালসেন যুগের সময় থেকে আমাদের যে বিভিন্ন স্থাপত্য শিল্প বা এই যে মূর্তিগুলো সেগুলো নির্মাণ হচ্ছে, কিন্তু তার আগের যে ফেজটা, আগের যে সময়টা, সেই সময়টা এই দেবীর পুজো হতো মূলত দুটি গাছকে কেন্দ্র করে, দুটো গাছেতে এটা করা হতো। তার মধ্যে একটি হচ্ছে ডুমুর গাছ, যেটাকে আমরা ফিক্স বলি, আরেকটি হচ্ছে আমাদের এই স্যান্ড পেপার বা এই শেওড়া গাছ। তবে ডুমুর নিয়ে আমাদের খুব একটা কিন্তু অসুবিধা হয়নি, কারণ ডুমুর আমাদের কাছে খুবই একটা পরিচিত গাছ এবং জেনারেলি আমরা এটাকে খেয়েও থাকি। ডুমুর বা ফিগস যেটা আমরা বলছি, তার বিভিন্ন রকমের ভ্যারাইটি হয়, বিভিন্ন ধরনের পাওয়া যায়। যেমন একটা ডুমুর আমরা অনেকেই হয়তো খেয়ে থাকি। এর পাশাপাশি দেখবেন ড্রাই ফ্রুট যেগুলো হয় তার সাথে আরেকটা জিনিস অ্যাড করা হয়, সেটাকে বলা হয় আঞ্জির, একটা বিশেষ ধরনের ডুমুর। এর পাশাপাশি আবার এখন দেখবেন অনেক বৃহদাকৃতির বেশ বড় সাইজের একটা ডুমুর এখন পাওয়া যাচ্ছে, হ্যাঁ, যেগুলোকে ফল হিসাবে খাচ্ছে, পাকা ডুমুর। তো এগুলো বিভিন্ন ধরনের প্রজাতি কিন্তু ভারতবর্ষে রয়েছে এবং আমাদের এই পূর্ব ভারতেও রয়েছে। তো এর পাশাপাশি আরেকটা যে ডুমুর গাছ আছে সেটা হচ্ছে আমাদের যজ্ঞ ডুমুর, যেটার সাথেও আমরা কম বেশি অনেকেই পরিচিত। কারণ এই যজ্ঞ ডুমুর খাওয়া হয় না, তবে এই যে যজ্ঞ ডুমুর, তার যে গাছ, তার যে পাতা, এগুলো আমাদের যে মেন স্ট্রিম রিলিজিয়াস যে অ্যাক্টগুলো, যে রিচুয়ালস বা রাইট, অর্থাৎ ধার্মিক যে বিভিন্ন ধর্মীয় যে আচার অনুষ্ঠান হিন্দুদের আমাদের, তো সেগুলোর সাথে এটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে একটা জড়িত, খুব নিবিড়ভাবে জড়িত। তো এই জন্য এটা নিয়ে খুব একটা কিন্তু সমস্যা হয়নি, কারণ এখনও পর্যন্ত দেখবেন বিভিন্ন যাদের বাড়িতে হয়তো হোম যজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে, বা বিভিন্ন জায়গাতে সেখানে এখনও দেখবেন যজ্ঞ ডুমুরের সমিত দেওয়া হচ্ছে বা ডুমুর অনেকের বাড়িতে খাওয়া হচ্ছে। তো এটা নিয়ে খুব একটা কিন্তু সমস্যা হয়নি। কিন্তু যে জায়গাটাতে সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই আমাদের শেওড়া গাছ নিয়ে। যদিও শেওড়া গাছেরও কিন্তু বিভিন্ন ব্যবহার আছে। যদি আপনারা এখনও বিভিন্ন প্রত্যন্তর গ্রামের দিকে যান, একটু অনেক জায়গাতে দেখতে পাবেন, শুধু বাংলা না, বাংলা ওড়িশাতে কিছুদিন আগেও সেখানে গেছিলাম, সেখানেও দেখতে পেয়েছি যে প্রত্যন্তর গ্রামের দিকে সেখানে শেওড়া গাছের ডাল দিয়ে কিন্তু দাঁতন করা হয়, অর্থাৎ আমাদের ব্রাশ করার জন্য, দাঁত মাজার জন্য সেগুলোকে ব্যবহার করা হয়। তো তারও একটা কিন্তু ব্যবহার রয়েছে এবং সেটা আগাগোড়াও ছিল। কিন্তু যেহেতু বললাম যে ডুমুর গাছটা আমাদের, ডুমুর গাছের ব্যবহার যোগ্য ডুমুরের বলুন বা খাওয়া ডুমুরের বলুন, যেহেতু একটা আমাদের মেন স্ট্রিম আমাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান তার সাথে যুক্ত হয়ে গেছে, তো সেটাকে আমাদেরকে মেনে নিতে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু এই যে স্যান্ড পেপার ট্রি বা যেটাকে আমরা বলছি স্ট্রেবলাস অ্যাসপার বা আমাদের যেটাকে বলছি শেওড়া গাছ, সেটা নিয়েই আমাদের মূল সমস্যাটা তৈরি হয়ে যায়। কারণ একটা সময় এরকম ছিল যখন এই গাছগুলোর গোড়াতে বিভিন্ন বেদি তৈরি করে এই চর্চিকার পুজো করা হতো। কখনো কখনো এই গাছের গোড়াতে ঘট স্থাপন করা হতো, বেদি নির্মাণ করে এই সমস্ত আচার অনুষ্ঠানগুলো করা হয়ে থাকতো। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি সেখানে যখন মূর্তি পূজার প্রচলন শুরু হচ্ছে, বিশেষ করে চামুণ্ডা বা চর্চিকা মূর্তি তৈরি হচ্ছে, সেগুলোও কিন্তু প্রথম দিকে এই ডুমুর গাছ বা আমাদের এই যে শেওড়া গাছ তার গোড়াতেই কিন্তু রাখা হতো। পরবর্তী সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন মন্দির নির্মাণ হয়েছে বা সেরকম ধরনের একটা বেদি নির্মাণ করে পুজো করা শুরু হয়, কিন্তু মূলত এই দুটো গাছকে কেন্দ্র করেই শুরু হয়েছিল আমাদের এই চর্চিকার পূজা। এবং চর্চিকা মূলত হচ্ছেন বিভিন্ন আমাদের এখানকার যে ট্রাইব যারা ছিল, অর্থাৎ আমাদের যে উপজাতি, তাদেরই দেবী, তাদেরই আরাধ্যা দেবী ছিলেন এই চর্চিকা। এবং তার বিভিন্ন রকম মূর্তির আমরা মানে ভ্যারাইটি দেখতে পাই। সেখানে অষ্টচামুণ্ডার যেমন একটা নাম আসছে, এছাড়াও আঞ্চলিক ভেদে বিভিন্ন রকম মূর্তি চামুণ্ডা বা চর্চিকার সেখানে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে কি বলা হচ্ছে, শুষ্ক মাংসাহাতি ভৈরবা, তার অস্থিচর্মসার শরীর, অর্থাৎ হাড়ের সাথে চামড়া লেগে রয়েছে, মাংসর নামমাত্র সেখানে নেই, তার শিরা উপশিরা সমস্ত কিছুই দেখা যাচ্ছে, তার স্তনযুগল সেটাও ঝুলে গেছে, তার গলাতে রয়েছে মুন্ডমালা, তিনি কখনো কখনো দীপচর্ম, ব্যাঘ্রচর্ম তিনি কিন্তু পরিধান করে রয়েছেন। এবং চর্চিকা কেন বলা হচ্ছে, তিনি চিৎকার করেন, তার ভয়াল চিৎকার, তীক্ষ্ণ স্বরে তিনি চিৎকার করেন, এবং এই চিৎকারের চোটেই দৈত্য দানব শত্রু সব নিপাত যায়, তার এতই তার মানে শক্তি। তো এইরকম একজন দেবী স্বভাবতইভাবে আপনারা বুঝতে পারছেন তার রূপটা কেমন হতে পারে। তার মাথার মধ্যে জটা জুটো রয়েছে এবং সেই জটার মধ্যেও মানে খুলি দিয়ে, অর্থাৎ নরমুণ্ড দিয়ে তিনি সেটাকে বেঁধে রেখেছেন। তো এইরকম তার ভয়াল তার মূর্তি। তো এই দেবীর পুজো সেই সময় কিন্তু হতো, যদিও এখন তার পূজার প্রচলন অনেকটাই কমে গেছে, সেটার পরিসর অনেকটাই কমে গেছে, অনেকটা সীমাবদ্ধ জায়গাতেই সেটা রয়ে গেছে আর কি। কিন্তু একটা সময় এরকম ছিল যে আমাদের বাংলা, বিহার বলুন, উড়িষ্যা বলুন, এইখানে
এত বিপুল তার প্রচলন ছিল এই পূজার, তার এতটাই ব্যাপ্তি ছিল, এটাকে যদি আমরা একটা কাল্ট বলি বা চামুন্ডা কাল্ট বলি, সেটা কিন্তু খুব একটা ভুল হবে না। এবং পরবর্তী সময় যখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে অন্যান্য দেবদেবীর আত্মপ্রকাশ ঘটছে, সেখানে হয়তো অন্যান্য দেবদেবীদের পূজার প্রচলন আরও বাড়ছে, তো ধীরে ধীরে এই যে চামুন্ডা বা চর্চিকা নামে তিনি বেশি প্রসিদ্ধ, তো চর্চিকা পুজো কিন্তু আস্তে আস্তে একটু কমতে শুরু করলো, এবং কমতে কমতে গিয়ে এখন সেটা হয়তো খুব একটা সীমিত জায়গার মধ্যে সেটা আবদ্ধ হয়ে রয়েছে। এবং এই যে স্ট্রেবলাস অ্যাসপার বা আমাদের যে শেওড়া গাছ, সেই গাছটার সাথেও এর নামটা কিন্তু আস্তে আস্তে মুছে যেতে লাগলো। এবং পরবর্তী সময় যেহেতু আমাদের চর্চিকার এই ভয়াল মূর্তি, হ্যাঁ, এরকম তার রূপ, সেই জন্য কোনো একটা জায়গাতে গিয়ে একটা সময়ের পর এই দেবী রূপান্তরিত হলেন আমাদের পেতনিতে। অর্থাৎ তিনি আদতে পেতনি নন, আদতে তিনি দেবী, কিন্তু সাধারণ মানুষ যারা হয়তো তার নামই হয়তো অনেকে শোনেনি সেই সময়, বা যেই সময় হয়তো তাদের এই সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না এই প্রাচীন দেবী সম্বন্ধে, তো আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু চেঞ্জ হতে শুরু করলো এবং পরিবর্তিত হয়ে গিয়ে কোনো একটা জায়গাতে এটা এই শেওড়া গাছের পেতনিতে পরিণত হলো। কিন্তু এই বিশেষ করে আমাদের এখনকার বিভিন্ন কিছু বই রয়েছে বা অনেক জায়গাতে লেখালেখিতে খুব মেনশন করা হয় যে ডুমুর গাছে শুধু তার পুজো হতো, কিন্তু এটা আংশিকভাবে সত্য, এটা মানা যেতে পারে, কিন্তু এটা সর্বৈব সত্য বলা যাবে না, পার্শিয়ালি এটা কারেক্ট। কারণ শুধু ডুমুর গাছে চর্চিকার পূজা হতো না, চর্চিকার পূজা ডুমুর গাছের পাশাপাশি আমাদের এই শেওড়া গাছেতে হতো। এবং তার একটি বিশেষ কারণ শুধু বলবো না, তার একটা বড় প্রমাণ হচ্ছে যে বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াতে, বিশেষ করে চর্চিকার যে বিভিন্ন ক্রিয়া রয়েছে, তান্ত্রিক ক্রিয়া, সেখানে এই শেওড়া গাছের বিভিন্ন অংশ কিন্তু ব্যবহার হয়, আগেও ব্যবহার হতো এবং এখন খুব কমে গেছে তার সেই পুজো বা তার বিভিন্ন সাধনা, তবে তার প্রয়োগ কিন্তু এখনও হয়। এবং সেই প্রয়োগে এই শেওড়া গাছের বিভিন্ন অংশ কিন্তু কাজে লাগে, শেওড়া গাছের পাতা থেকে শুরু করে তার ডাল, তার শিকড়, তার বিভিন্ন কিন্তু এই যে অংশগুলো, সেগুলো কিন্তু এখনও ব্যবহার করা হয়। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো থাকে বন্ধুরা, অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই যে আমাদের হারিয়ে যাওয়া দেবী চর্চিকা বা চামুন্ডা, এর সম্বন্ধে যদি আপনারা আরও জানতে চান, সেই সময় কিভাবে তার পুজো হতো বা কিভাবে তার প্রচলন হয়েছিল, কিভাবে তার ব্যাপ্তি এতটা ছড়িয়েছিল, তার এতটা নাম, এগুলো সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা এইগুলো সম্বন্ধে আপনারা যদি আরও ভিডিও পেতে চান, অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে লিখে জানান। আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও বানাতে। তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।